কি বলতেছো এগুলো তুমি? আমি তোমার ছেলে। কোনো ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা ভাই? লকার, লকার নাম্বার 92। এই লকারটা আমার খুব দরকার। কোথায় আছে আমাকে বলো। লকার? হ্যাঁ লকার, আমি জানি তো লকার কই আছে। আরে সাবাস! কোথায় আছে? কোন দেশে, কোন সিটিতে? ভাই এই দেশে আছে। হ্যাঁ, শোনো, আমি লকারের সন্ধান পেয়েছি। কোথায়? কোথায় সেটা জানি না, বাট আমি এখন সেখানে যাচ্ছি। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, তোমরা ওখানে চলে আসো। আর শোনো, লকারের সন্ধানটা পাবার পরেই শেহজাদকে দুনিয়া থেকে সরিয়ে দিবা। ঠিক আছে। কি ম্যাডাম, আপনি তো সত্য সত্যি রক্ত দিয়ে ভালোবাসা চিঠি লিখতেছেন। হায় আল্লাহ! কিছু কিছু ভালোবাসার প্রকাশ এমন অমূল্যবান জিনিস দিয়ে করলে আজীবন মনে থাকবে। দুনিয়ারে বোকা বানাইতে পারলেও এ আমারে বোকা বানাইতে পারবি না। পাগলের বং ধরে আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায়? বল। ম্যাডাম, শেহজাদ স্যারকে তো ওরা গুলি করছে ম্যাডাম। আমি হাসপাতালের দিকে নিয়ে যাইতেছি, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসেন ম্যাডাম। যে মানুষটি একটু আগেই নিজের রক্ত দিয়ে ভালোবাসার মানুষের নাম বুকে লিখেছিল, সেই মানুষটিই কিনা পরের মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল রক্তে ভেসে। ঋতুর সাজানো বাসর ঘরের অপেক্ষার প্রহর কি তবে চিরদিনের মতো শেষ হয়ে গেল? লকার নাম্বার 92 এর ভেতরে এমন কি লুকিয়ে আছে, যার জন্য নিজের ভাইয়ের বুকেও গুলি চালাতে হাত কাঁপে না বিশ্বাসঘাতকেদের? দুনিয়া টাকার গোলাম নাটকের 15 নম্বর পর্বে এমন কিছু ঘটবে যা হয়তো আমরা ঘুণক্ষরেও কল্পনা করিনি। বিশ্বাস করুন, আজকের পর্বের শেষের দৃশ্যটি দেখার পর আপনারও রাতের ঘুম হারাম হয়ে যেতে বাধ্য। কি ঘটেছিল সেই অন্ধকার রাতে? চলুন পুরো ঘটনাটি একটু গভীরভাবে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। দুনিয়া টাকার গোলাম নাটকটি প্রথম পর্ব থেকেই দর্শকদের মনে যে পরিমাণ উত্তেজনা আর সাসপেন্স তৈরি করে রেখেছে, তার চূড়ান্ত একটি রূপ আমরা দেখতে পেলাম এই 15 নম্বর পর্বে এসে। নাটকের শুরু থেকেই আমরা দেখেছি কিভাবে টাকার মোহ আর ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। যেখানে রক্তের সম্পর্কও টাকার কাছে বিক্রি হয়ে যায়, সেখানে ভালোবাসা আর বিশ্বস্ততার মূল্য কতটুকু? এই প্রশ্নটিই যেন বারবার আমাদের সামনে ছুড়ে দিচ্ছেন পরিচালক। আজকের পর্বটি যেন পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেওয়া একটি টার্নিং পয়েন্ট। আপনি যদি খুব মনোযোগ দিয়ে প্রতিটি দৃশ্য লক্ষ্য করেন, তবে বুঝতে পারবেন পরিচালক প্রতিটি শটের ভেতরেই আগামীতে কি ঘটতে যাচ্ছে তার একটা সূক্ষ্ম ইঙ্গিত লুকিয়ে রেখেছিলেন। বিশেষ করে আজকের পর্বে চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব, ভালোবাসার নিখাদ রূপ এবং বিশ্বাসঘাতকতার যে কদর্য রূপ ফুটে উঠেছে, তা বাংলা নাটকের ইতিহাসে সত্যিই এক অনন্য সংযোজন। আমি যখন পর্বটি দেখছিলাম, আমার বারবার মনে হচ্ছিল এই বুঝি সবকিছু ঠিক হয়ে যাবে, এই বুঝি গোলাম আর ঋতুর জীবনের সব বাধা কেটে যাবে। কিন্তু পরিচালক আমাদের সেই স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো সুযোগই দেননি, বরং এমন এক জায়গায় এনে আমাদের দাঁড় করিয়েছেন যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই। পর্বের শুরুর দিকের ঘটনাগুলোর দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে দেখতে পাই টাকার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে তার এক নগ্ন উদাহরণ। ফাতেমা বেগমের মতো একজন মা, যিনি হয়তো জীবনের অনেকটা সময় পার করে এসেছেন নানা চড়াই উতরায়ের মধ্য দিয়ে, তাকেও কিনা নিজের সন্তানের কাছ থেকেই মৃত্যুর ভয় পেতে হচ্ছে। রিশাদ চরিত্রটি যেন আমাদের সমাজের সেই সব লোভী মানুষদের প্রতিনিধিত্ব করে, যারা টাকার জন্য জন্মদাত্রী মাকেও বিষ খাইয়ে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। ভাবা যায় কতটা নীচ মানসিকতার হলে একজন সন্তান এমন কাজ করতে পারে। ফাতেমা বেগমের চোখে মুখে যে আতঙ্কের ছাপ আমরা দেখেছি, তা সত্যিই হৃদয় বিদারক। তিনি যখন পানির গ্লাসটি ছুঁড়ে ফেলে দিলেন এবং গোলামকে বললেন এই পানিতেও বিষ মেশানো আছে, তখন তার সেই অবিশ্বাসের জায়গাটা কতটা গভীর তা আমরা বুঝতে পারি। অথচ এই গোলাম ছেলেটি, যাকে তারা সারা জীবন শুধু হুকুমই করে এসেছে, সেই ছেলেটিই কিন্তু বুক ফুলিয়ে গ্লাসের পানি নিজে খেয়ে প্রমাণ করে দিল যে সে কখনোই বেইমানি করতে পারে না। গোলামের এই বিশ্বস্ততা আর রিশাদের এই বিশ্বাসঘাতকতা, এই দুইয়ের যে বৈপরীত্য পরিচালক এখানে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। রিশাদ যখন দেখতে পেল যে তার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, তখন তার চেহারায় যে হতাশা আর রাগের সংমিশ্রণ ফুটে উঠেছিল, তা দেখেই বোঝা যাচ্ছিল সে সামনে আরও ভয়ঙ্কর কিছু করতে চলেছে। আর ঠিক সেটাই সে করেছে পর্বের শেষে গিয়ে।
এরপর যদি আমরা গোলাম আর ঋতুর রোমান্টিক দৃশ্যগুলোর দিকে তাকাই, তবে সেখানে আমরা দেখতে পাই এক অদ্ভুত মায়াময় পরিবেশ। দুনিয়ার সমস্ত জটিলতা, ষড়যন্ত্র আর লোভের ঊর্ধ্বে গিয়ে যেন তারা নিজেদের জন্য একটা ছোট্ট পৃথিবী তৈরি করে নিয়েছে। ঋতুর মতো একটি মেয়ে, যার হয়তো জীবনে কোনো কিছুরই অভাব নেই, সে যখন গোলামের মতো একজন সাধারণ ছেলের প্রেমে পাগলের মতো হাবুডুবু খায়, তখন বোঝা যায় সত্যিকারের ভালোবাসা আসলে কোনো স্ট্যাটাস বা ব্যাংক ব্যালেন্স দেখে হয় না। তারা যখন গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিল, ঋতুর চোখে মুখে যে প্রশান্তি আর গোলামের প্রতি যে অগাধ বিশ্বাস আমরা দেখেছি, তা যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। বিশেষ করে সেই ট্যাটু করার দৃশ্যটির কথা না বললেই নয়। আপনারা কি খেয়াল করেছেন দৃশ্যটার গভীরতা কতটা? একজন মানুষ তার ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসলে নিজের শরীরের রক্ত দিয়ে তার নাম লিখতে পারে? গোলাম যখন হাসি মুখে ব্যথা সহ্য করে নিজের হাতে ঋতুর নাম লিখছিল, তখন ঋতুর সেই চোখের জল আর গোলামের সেই তৃপ্তির হাসি আমাদের বলে দেয় তাদের সম্পর্কের শিকড় কতটা গভীরে পৌঁছেছে। কিন্তু এই দৃশ্যটি দেখার সময় আমার মনের ভেতরে একটা অজানা ভয়ও কাজ করছিল। লাল রক্তের অক্ষরে লেখা ভালোবাসা কি তবে রক্ত দিয়েই শেষ হবে? এই প্রশ্নটা আমাকে পুরোটা সময় ভাবিয়েছে। আর ঋতু যখন গোলামকে বলল যে আজ রাতে তার জন্য একটা বড় সারপ্রাইজ আছে, তখন গোলামের চোখে যে স্বপ্নের ঝিলিক আমরা দেখেছি, তা পর্বের শেষের ঘটনার সাথে মেলালে বুকটা এমনিতেই কষ্টে ফেটে যায়। অন্যদিকে নাটকের অন্ধকার দিকটার দিকে যদি নজর দিই, তবে দেখব দাউদ খান এবং তার গ্যাংয়ের সেই লকার নাম্বার 92 নিয়ে মরিয়া হয়ে ওঠার দৃশ্য। এই লকার নাম্বার 92 আসলে কি? কেন দাউদ খানের মতো একজন আন্ডারওয়ার্ল্ড ডন এই লকারের জন্য এতটা মরিয়া? রিশাদ যখন দাউদ খানের সাথে কথা বলছিল, তখন তার কথায় পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই লকারের ভেতরে এমন কিছু আছে যা হয়তো তাদের সবার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হতে পারে সেখানে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ লুকিয়ে রাখা আছে, অথবা এমন কোনো দলিল বা প্রমাণ আছে যা দাউদ খান বা রিশাদের জন্য বাঁচা মরার লড়াই। রিশাদ যে কতটা ধূর্ত এবং সুযোগ সন্ধানে তা তার পরিকল্পনা থেকেই বোঝা যায়। সে দাউদ খানকে লকারের সন্ধান দেওয়ার বিনিময়ে নিজের রাস্তা পরিষ্কার করে নিতে চাইল। সে খুব ভালো করেই জানত যে গোলাম যদি বেঁচে থাকে, তবে সে কখনোই তার এই অসৎ উদ্দেশ্য পূরণ করতে পারবে না। কারণ গোলাম শুধু একজন কাজের ছেলেই নয়, সেই পরিবারের, বিশেষ করে ফাতেমা বেগমের একজন বিশ্বস্ত রক্ষক। তাই রিশাদ যখন গোলামকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষল, তখন বুঝতে আর বাকি রইল না যে নাটকের ক্লাইম্যাক্স কতটা ভয়ঙ্কর হতে চলেছে। সে তার নিজের স্বার্থ হাসিলের জন্য গোলামের মতো একজন নিরীহ এবং বিশ্বস্ত মানুষকে বলির পাঠা বানাতে একটুও দ্বিধা করল না। টাকার গোলাম হওয়া রিশাদ প্রমাণ করে দিল দুনিয়াতে টাকার চেয়ে বড় আর কিছুই তার কাছে নেই। এরপর আমরা দেখতে পাই সেই হৃদয়স্পর্শী দৃশ্যটি, যেখানে ঋতু পরম মমতায় তাদের বাসর ঘর সাজাচ্ছে। লাল গোলাপের পাপড়ি, লাল রঙের বেলুন আর মোমবাতির আলোয় পুরো ঘরটাকে সে যেন একটা স্বপ্নের রাজপ্রাসাদে পরিণত করেছে। একটা মেয়ের মনের ভেতরে কতটা ভালোবাসা আর স্বপ্ন জমা থাকলে সে এমন নিখুঁতভাবে প্রতিটি জিনিস সাজাতে পারে? সে তার ভালোবাসার মানুষ গোলামের জন্য অপেক্ষা করছে। সে লাল রঙের কালি দিয়ে লিখছে, আমি তোমাকে অনেক ভালোবাসব। প্রতিটি অক্ষরে অক্ষরে যেন তার মনের গভীর আবেগ ফুটে উঠছিল। ঠিক সেই সময় মনির চাচা সেখানে প্রবেশ এবং ঋতুর সাথে তার কথোপকথন দৃশ্যটিতে অন্যরকম এক মাত্রা যোগ করেছে। মনির চাচা যখন লায়লা মজনু আর শিরি ফরহাদের মতো অমর প্রেমের গল্পগুলোর কথা মনে করিয়ে দিয়ে বলছিলেন যে সত্যিকারের ভালোবাসা আসলে এভাবেই ইতিহাস হয়ে থাকে, তখন কথাগুলো খুব স্বাভাবিক মনে হলেও এর ভেতরে এক অদ্ভুত বিষাদ লুকিয়েছিল। খেয়াল করে দেখুন, ইতিহাসে যেসব প্রেমের গল্প অমর হয়ে আছে, তার প্রায় সবগুলোই কিন্তু বিয়োগান্তক বা ট্র্যাজিক। মনির চাচার মুখ দিয়ে হয়তো পরিচালক অবচেতনভাবেই আমাদের সেই ট্র্যাজেডির প্রস্তুতি নিতে বলছিলেন। ঋতু যখন খুশিতে আত্মহারা হয়ে প্রহর গুনছে কখন তার গোলাম আসবে, কখন তারা নতুন জীবন শুরু করবে, তখন সে ঘুণক্ষরেও জানে না যে তার সাজানো এই লাল গোলাপের বাসরঘর হয়তো কিছুক্ষণের মধ্যেই শোকে পরিণত হতে যাচ্ছে। ভালোবাসার এই চরম উৎসবের প্রস্তুতির সাথে ঠিক একই সময় গোলামের দিকে ধেয়ে আসা মৃত্যুর যে সমান্তরাল দৃশ্যপট পরিচালক তৈরি করেছেন, তা এক কথায় মাস্টারপিস। একদিকে জীবনের নতুন অধ্যায় শুরুর উল্লাস, অন্যদিকে জীবনের অধ্যায় চিরতরে শেষ করে দেওয়ার নিষ্ঠুর আয়োজন। আমরা যদি অন্ধকার সেই রাতের ভয়ঙ্কর ক্লাইম্যাক্স দৃশ্যটির দিকে তাকাই, তাহলে দেখতে পাব সাসপেন্সের এক চূড়ান্ত পর্যায়। পরিচালক এত চমৎকারভাবে পুরো দৃশ্যটি সাজিয়েছেন যে দর্শক হিসেবে চোখের পলক ফেলারও কোনো সুযোগ ছিল না। যখন রিশাদকে নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছালো, তখন চারপাশে শুনশান নীরবতা আর আবছা আলো যেন এক আসন্ন বিপদেরই পূর্বাভাস দিচ্ছিল। আপনারা কি সেই মুহূর্তটিতে একটু আঁচ করতে পেরেছিলেন যে লকার নাম্বার 92 আসলে কি হতে যাচ্ছে? যখন দাউদ খান তার দলবল নিয়ে সেখানে
সেখানে উপস্থিত হলো এবং চরম উত্তেজনার সাথে লকারের খোঁজ করতে শুরু করলো, তখন পরিস্থিতি একেবারে থমথমে হয়ে ওঠে। রিশাদ খুব আত্মবিশ্বাসের সাথে গোলামকে দিয়ে লকার বের করে আনার কথা বলে, কিন্তু এরপর যা ঘটল তা বাংলা নাটকের ইতিহাসে অন্যতম একটি সেরা ডার্ক কমেডি এবং একই সাথে চরম ট্র্যাজিক একটি মুহূর্ত। করিম চাচা নামের সেই সহজ সরল মানুষটি যখন একটি ছোট কাঠের বাক্স বের করে আনলেন যার উপরে লেখা করিমের লকার, তখন দর্শকদের পাশাপাশি দাউদ খানের গ্যাংয়ের অবস্থাও ঠিক কী হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। প্রতিদিন ১০০ টাকা করে জমানো এই অতি সাধারণ কাঠের বাক্সটিই কিনা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ খানের কাঙ্ক্ষিত লকার নাম্বার 92। এই চরম ভুল বোঝাবুঝি বা বোকামির দৃশ্যটি একদিকে যেমন হাস্যরস তৈরি করে, ঠিক পর মুহূর্তে তা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। দাউদ খান যখন বুঝতে পারল যে তাকে বোকা বানানো হয়েছে, তখন তার ক্ষোভের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। আর রিশাদ নিজের সম্মান বাঁচাতে এবং নিজের স্বার্থের পথে সবচেয়ে বড় কাঁটাটিকে চিরতরে সরিয়ে দিতে গোলামের দিকে বন্দুক তাক করে। আপনারা যারা দৃশ্যটি দেখেছেন একটু বুকে হাত দিয়ে বলুন তো, যখন রিশাদ বন্দুকের ট্রিগার চাপল এবং বিকাট শব্দে গুলিটা গোলামের মাথায় বিদ্ধ হলো, আপনাদের কি একবারের জন্য বুকটা কেঁপে ওঠেনি? যে ছেলেটি কিছুক্ষণ আগে নিজের ভালোবাসার মানুষের নাম নিজের হাতে রক্ত দিয়ে লিখেছে, সেই ছেলেটি এখন নিজের রক্তে মাটিতে লুটিয়ে পড়েছে এক অচেনা রাস্তার ধারে। দর্শকের খেয়ালে পরিচালক এখানে চরম মুনশিয়ানির পরিচয় দিয়েছেন প্যারালাল এডিটিংয়ের মাধ্যমে। একদিকে যখন গোলাম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ঠিক সেই একই মুহূর্তে ঋতুর সাজানো বাসর ঘরে ঘটে যায় আরেক অঘটন। ঋতু যখন গোলামের অপেক্ষায় প্রহর গুনছে, হঠাৎ করে বাতাসে মোমবাতি নিভে জানার উপক্রম হয় এবং তাদের দুজনের সেই সুন্দর বাধাই করা ছবিটিতে আগুন ধরে যায়। শুধু কি তাই, ঋতুর হাতের ছোঁয়ায় কাচের বাটিটি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। ভালোবাসার মানুষের কোনো বড় বিপদ হলে মনের গহীনে যে এক অজানা শঙ্কা বা সিক্স সেন্স কাজ করে, পরিচালক এই প্রতীকী দৃশ্যগুলোর মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। ঋতুর চোখে মুখে যে আকস্মিক ভয় আর আতঙ্কের ছাপ ফুটে উঠেছিল, তা দেখে যে কারো চোখে পানি চলে আসতে বাধ্য। যে মেয়েটি একটু আগে ভালোবাসার লাল রঙে নিজেকে আর নিজের চারপাশকে রাঙিয়েছিল, সে হয়তো জানেও না তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি এখন লাল রক্তে ভেসে যাচ্ছে এক অচেনা রাস্তার ধারে। গুলি লাগার পর গোলামের সহকর্মীদের এবং করিম চাচার যে আর্তনাদ আমরা দেখেছি, তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। একটি নিরীহ, সৎ এবং বিশ্বস্ত ছেলেকে শুধুমাত্র কিছু স্বার্থান্বেষী মানুষের লোভের কারণে এভাবে অকালে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে, এটা মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। তারা যখন গোলামকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছিল, তখন অ্যাম্বুলেন্সের সেই সাইরেনের শব্দ যেন আমাদের বুকের ভেতরে হাতুড়ি পেটার মতো বাজছিল। অ্যাম্বুলেন্সের ভেতরে গোলামের সহকর্মীর সেই অঝরে কান্না এবং ঋতুকে ফোন করে এই দুঃসংবাদ দেওয়ার দৃশ্যটি পর্বের সবচেয়ে বেশি ইমোশনাল জায়গা। ঋতুর দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে বুঝতে পারব মুহূর্তের মধ্যে তার পৃথিবীটা কিভাবে থমকে গেল। যে মেয়েটি কিছুক্ষণ আগেই তার ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখছিল, সেই মেয়েটিকে যখন শুনতে হয় তার প্রিয় মানুষটি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়ছে, তখন তার মনের অবস্থা কেমন হতে পারে? ঋতুর হাতের ফোনটি যখন পড়ে যাওয়ার উপক্রম হয়, তখন তার চোখের সেই স্থির দৃষ্টি আর অব্যক্ত কান্না আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়ে যায়। এইখানেই পরিচালক ১৫ নম্বর পর্বের ইতি টেনেছেন, কিন্তু দর্শকদের মনের ভেতরে হাজারো প্রশ্নের এক বিশাল পাহাড় তৈরি করে দিয়ে গেছেন। এবার আসা যাক পরবর্তী পর্বের সম্ভাব্য ঘটনা বা প্রেডিকশন নিয়ে। এই মুহূর্তে আপনাদের সবার মনেই হয়তো সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, তা হলো গোলাম কি আদৌ বেঁচে ফিরবে? আমার ধারণা এবং বাংলা নাটকের সাধারণ গতি প্রকৃতি বিশ্লেষণ করে যদি বলি, তাহলে গোলামের বেঁচে ফেরার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ গোলাম এই নাটকের প্রধান চরিত্র, আর প্রধান চরিত্র এত সহজে বিদায় নেয় না। তবে গুলি যেহেতু তার মাথার খুব কাছাকাছি লেগেছে, তাই পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হতে পারে। সম্ভবত পরবর্তী পর্বে আমরা দেখতে পাব গোলামকে হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়তে। এমনও হতে পারে যে গোলাম কোমায় চলে যাবে, অথবা তার কোনো বড় ধরনের শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে, যেমন স্মৃতিশক্তি হারিয়ে ফেলা। যদি গোলাম স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তবে নাটকের গল্পে এক বিশাল পরিবর্তন আসবে। তখন ঋতুকে হয়তো নতুন করে তার ভালোবাসার প্রমাণ দিতে হবে এবং গোলামকে তার পুরনো জীবনে ফিরিয়ে আনার জন্য এক অসম লড়াই শুরু করতে হবে। আর যদি
গোলাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে, তবে সে হয়তো আর আগের সেই সহজ সরল বোকা গোলাম থাকবে না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একজন মানুষ যখন বুঝতে পারবে যে তার সাথে কতটা বড় বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তখন তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠাই খুব স্বাভাবিক। আমার মনে হচ্ছে গোলাম সুস্থ হয়ে ফিরে রিশাদ এবং দাউদ খানের এই বিশাল সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য নিজের মতো করে ছক কষবে। দ্বিতীয়ত, ঋতুর চরিত্রের পরিবর্তনের দিকটি নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। আমার ধারণা পরবর্তী পর্বে আমরা ঋতুকে এক সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পাব। যে ঋতুকে আমরা এতকাল শুধুমাত্র একজন প্রেমিকা হিসেবে, একজন মিষ্টি স্বভাবের মেয়ে হিসেবে দেখেছি, সেই ঋতুই হয়তো এবার ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ভালোবাসার মানুষকে হারানোর ভয় এবং তার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের প্রতি চরম ঘৃণা ঋতুকে এক প্রতিশোধপরায়ণ নারীতে পরিণত করতে পারে। সে যখন জানতে পারবে যে রিশাদ, যে কিনা তার নিজের ভাইয়ের মতোই বা পরিচিতকেও এই জঘন্য কাজের সাথে যুক্ত, তখন ঋতুর প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করবে। সম্ভবত ঋতু নিজেই গোলামের ওপর হওয়া এই অন্যায়ের বিচার নিজের হাতে তুলে নেবে। সে হয়তো গোলামের সেই আন্ডারওয়ার্ল্ডের শত্রুদের সাথে একাই লড়ার প্রস্তুতি নেবে, অথবা গোলামের সহকর্মীদের সাথে মিলে এক নতুন গ্যাং তৈরি করবে যারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাগাবে। ঋতুর এই ট্রানজিশন বা পরিবর্তন হতে পারে আগামী পর্বগুলোর সবচেয়ে বড় চমক। এরপর আসা যাক ফাতেমা বেগমের প্রসঙ্গে। তিনি যখন জানতে পারবেন যে তার নিজের ছেলে রিশাদ শুধুমাত্র টাকার লোভে গোলামের মতো একজন বিশ্বস্ত মানুষকে গুলি করেছে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে? আমার মনে হচ্ছে ফাতেমা বেগম হয়তো আর চুপ করে থাকবেন না। তিনি এতদিন হয়তো নিজের ছেলের অপরাধগুলো মেনে নিয়েছিলেন বা অন্ধ স্নেহে ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু গোলামের ওপর এই চরম প্রাণঘাতী হামলা তার চোখের পর্দা খুলে দেবে। তিনি হয়তো এবার রিশাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন। এমনও হতে পারে যে ফাতেমা বেগম তার জমানো সমস্ত সম্পদ বা ক্ষমতা গোলামের নামে লিখে দেবেন, অথবা গোলামকে বাঁচানোর জন্য নিজের সর্বস্ব বাজি রাখবেন। রিশাদের এই চরম বিশ্বাসঘাতকতা মা এবং ছেলের সম্পর্ককে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করাবে যেখান থেকে আর কোনোদিন হয়তো তাদের সম্পর্ক স্বাভাবিক হবে না। ফাতেমা বেগমের এই শক্ত অবস্থান নাটকের গল্পে এক নতুন মাত্রা যোগ করবে বলে আমার প্রবল বিশ্বাস।